আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা ফাইবার গিগ র্যাঙ্কিং নিয়ে কথা বলবো। আপনি ফাইবার গিগ র্যাঙ্কিং নিয়ে ইউটিউবে সার্চ করেন, দেখবেন 5 মিনিটে গিগ র্যাঙ্ক, 2 মিনিটে গিগ র্যাঙ্ক, একদিনের ভিতরে আপনি প্রথম পেজের প্রথম সারিতে চলে আসবেন। হ্যাঁ, এরকম অনেক অনেক ভিডিও দেখবেন। এই ভিডিওগুলোর ভিড়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আসলেই দেখেন, আমরা আজকে যেহেতু ফাইবার গিগ র্যাঙ্কিং নিয়ে কথা বলবো, এই কারণে একটা ডকুমেন্ট নিয়ে বসলাম, এখানে কিছু কথাবার্তা লিখবো, পাশাপাশি একদম ফাইবারে দেখাবো যে আসলে কিভাবে কি। আর আলটিমেটলি কি জানেন, এই ফাইবার যারা আমরা ভিডিও বানাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা টিচার, ফাইবার আমাদের নিজেদের সম্পত্তি না। বা আপওয়ার্কের কথা বলে আমরা আজকে মূলত ফাইবারের গিগ র্যাঙ্কিং নিয়ে কথা বলবো। তো দেখেন, ফাইবারটা আমাদের নিজেদের কোনো সম্পত্তি না। আমি বা যারাই ভিডিও বানাই, আমরা মূলত অভিজ্ঞতালব্ধ জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ফাইবার নিয়ে অনেক গ্রুপ আছে, বিভিন্ন বড় বড় গ্রুপ আছে, বড় বড় টিচাররা আছে, হ্যাঁ, যারা ফাইবারের টিম মেম্বার, ফাইবারের সাথে কাজ করে, এরাও আছে। অনেকে অনেক কথাবার্তা বলে। দেখেন, কেউ কখনো বলে নাই যে 5 মিনিটে গিগ র্যাঙ্ক, 2 মিনিটে গিগ র্যাঙ্ক, 10 মিনিটে গিগ র্যাঙ্ক, এইরকম কথা উপরের লেভেল কারো কাছ থেকে শুনি নাই। আমরা আজকে মূলত যারা আমাদের ফ্রি স্টুডেন্ট, যারা আমাদের পেড স্টুডেন্ট, অনেক দিন ধরে লেগে আছেন, আপনি হয়তো বা লেভেল 2 সেলার হয়ে গেছেন, এখন আর ইমপ্রেশন পাচ্ছেন না, অর্ডার পাচ্ছেন না, হ্যাঁ, আপনি হারায়ে গেছেন, এরকম এরকম মানুষের জন্য আসলে এই ভিডিওটা। আমরা আসলে 3টা ধাপে কথা বলবো। একটা হচ্ছে একদম নতুন অবস্থায় কিভাবে আসলে গিগ র্যাঙ্ক করে, গিগ র্যাঙ্ক করার পর গিগ র্যাঙ্কে থাকা অবস্থায় আপনার কি করা উচিত, আর যখন আপনার গিগ র্যাঙ্ক ডাউন হয়ে যাবে, আপনি একটা অবস্থানে চলে গিয়েছিলেন, আপনার কি করা উচিত, এই সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো একটু দেখেন, প্রথমে আমরা একদম নিউবিদের কথা বলি, যারা আমরা নতুন আছি একবারে ফাইবারে। একদম সত্য কথা হচ্ছে, ফাইবারে গিগ র্যাঙ্ক করাইতে হইলে আপনাকে 1-2টা অর্ডার নিয়ে আসতে হবে। এটা একদমই সত্যি কথা। কারণ আপনি দেখবেন গিগগুলা যখন র্যাঙ্কিংয়ে থাকে, একটু সার্চ করে দেখবেন, আমি একটু পরে দেখাবো, তখন কারো না কারো যার গিগটা র্যাঙ্ক আছে, ওনার অর্ডার পেন্ডিংয়ে আছে, অর্ডার রানিং আছে, কিউতে আছে, এরকম। সো এই সিস্টেমটা আমাদের বাংলাদেশের কিছু অসাধু ভাইয়েরা ধরে ফেলেছে, হ্যাঁ, বা এইটা কাজে লাগিয়ে তারা কি করেছে, ব্যবসাটা করেছে। কিভাবে? আমার নিজের ব্যক্তিগত স্টুডেন্ট যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, এর ভিতরেও হইতে পারেন কেউ একজন বা কয়েকজন, এরকম কয়েকজন আছে যারা ওনাদের অ্যাকাউন্টের প্রথম 1-2টা 3টা অর্ডার ওনারা কিনেছেন ফেক বায়ারের কাছ থেকে, বাংলাদেশি বায়ারদের কাছ থেকে। ওকে, কেনার পরে প্রায় 1 বছর 1.5 বছর যাওয়ার পরে, ফাইবার লেভেল 2 হওয়ার পরে ওনার অ্যাকাউন্টটা ম্যানুয়ালি যখন চেক করেছে, বা যেভাবে হোক এটা ধরতে পেরেছে, ওকে, ধরার পরে ওনার অ্যাকাউন্টটা ব্যান করছে। ব্যান করার পরে উনি আমাকে নক করছে, ভাই আমার তো এরকম এরকম একটা অবস্থা ছিল, তো আমি যার কাছ থেকে এই অর্ডারটা কিনছিলাম, তারা আমাকে বলছিল যে কিছু হবে না, বা মানে আমি কিছু ভাইদেরকে নিষেধ করেছিলাম যে এটা করা যাবে না, এটা করা যাবে না, উনি আমাদের কথা শুনে নাই। পরবর্তীতে আমার সাথে বসছে, এবং আমি এরকমও শুনেছি যে আমি মানা করা বা নিষেধ করার কারণে নাকি আমি তাদের কাছ থেকে আমি তাদের কাছে অনেক ছোট হয়ে গেছি, বা আমি কিছুই জানি না, এরকম টাইপের আর কি। যাই হোক, আমি তখন আর ধৈর্য ধরে বসে রইলাম যে আসলে যদি কেউ কথা না শুনে তাহলে জোর করে তো কথা শোনানো যায় না। যাই হোক, ওই সকল ভাইদের অ্যাকাউন্টটা নাই, কারণ ওই যে ফেক অর্ডার কিনেছিল। তো ফেক কাজ করা যাবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। এবং এটাও শর্ত যে আপনাকে প্রথমে 1-2টা অর্ডার পাইতে হবে। এখন নতুন অবস্থায় দেখেন, আমি বলবো ফাইবারে অর্ডার পাওয়ার জন্য কিছুটা লাকেরও ব্যাপার আছে এবং কিছুটা টেকনিকেরও ব্যাপার আছে। দেখেন, যারা ফাইবারে কিছু কিনতে আসে, তাদের মেন্টালিটি, তাদের যে সাইকোলজি, এই জিনিসটা বুঝতে হবে। কেউ ফাইবারে আসেই আমি আমার এই কাজটা টপ রেটেড কোনো সেলারকে দিয়ে করাবো, ঠিক আছে? এখানে মানে এরকম না যে সে এখানে আসবে, এসে সার্চ করবে, এরকম না, আমি টপ রেটেড কাউকে দিয়ে করাবো, ঠিক আছে? এখন একটু দেখেন, আমি একদম ফর ফর নিউ সেলারদের কথা বলতেছি এখন। ওকে,
নতুন সেলারদের কথা বলতেছি, আমরা যখন একদম নিউ আছি তখন ক্লায়েন্টদের ফিলোসফিটা বুঝতে হবে, কিছুটা লাকের ব্যাপার আছে। দেখেন, ধরেন কেউ একজন ফেসবুক অ্যাডস নিয়ে, আমি একটা দেখাই আর কি, হ্যাঁ, আপনার যে সার্ভিস আছে ওই সার্ভিস অনুযায়ী আপনি ইয়ে করবেন আর কি। ধরেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করার পর এই মুহূর্তে রেজাল্ট কতটা আছে একটু দেখেন তো। এই মুহূর্তে রেজাল্ট হচ্ছে আপনার একক, দশক, শতক, সহস্র, অযুত 80,000 রেজাল্ট এখানে আছে ফেসবুক অ্যাডসের কাজ করে, ওকে। তো একটু দেখেন, এইখানে বিভিন্ন ধরনের ফিল্টারিংয়ের ব্যবস্থা আছে। তো নতুন সেলার অবস্থায় আপনি যেটা করতে হবে, আপনাকে একটা কম্পিটিটিভ, দেখেন এইখানে যখন আমরা ফেসবুক অ্যাডসটা লিখেছিলাম, শুধু ফেসবুক অ্যাডসটা লিখেছিলাম, ক্লায়েন্টরা কি কি লিখে সার্চ করে বেশি, এই সাজেস্টেড কিওয়ার্ডগুলো কি করেছে, সাজেস্টেড কিওয়ার্ডগুলো এইখানে দিয়েছে। দেখেন, আমরা যদি ফেসবুক অ্যাডসটা সরাসরি না লিখে যদি শুধু লিখতাম যে ফেসবুক অ্যাডস ই কমার্স, ধরেন এটা লিখতাম, তাহলে 80,000 থেকে চলে আসছে কি 15,000 প্লাস, ওকে। এখন একটু দেখেন, এই যে আমরা লিখলাম কম্পিটিটিভ কিওয়ার্ড মানেই যে আপনি অনেক কাজ পাবেন এরকম না। কম্পিটিটিভ গিগের অর্থ এরকম হইতে হবে যে এই, আচ্ছা আমি একটু দেখাই, ধরেন ফেসবুক অ্যাড, শুধু এটা দিয়ে একটু দেখাই। প্রথম 10টা গিগ আপনি ওপেন করেন, 5টা গিগ ওপেন করেন, প্রথম 10টা গিগ ওপেন করেন, ধরেন এটা করলাম, এটা করলাম, এটা করলাম। এইখানে প্রথম পেজে আমরা 48 জনকে পাবো। তো এর ভিতরে ধরেন আমরা 5টা 7টা এরকম বের করে আনলাম আর কি। তো ধরেন এটা শুধুমাত্র ফেসবুক অ্যাডস এই কিওয়ার্ডটা ইউজ করছে, পাশাপাশি অন্য অন্য কিওয়ার্ডও ইউজ করছে, এগুলোও কিওয়ার্ড, ইনস্টাগ্রাম অ্যাডস, মেটা অ্যাডস ক্যাম্পেইন, এগুলোও কিওয়ার্ড। সো আমি আমার প্রাইমারি কিওয়ার্ড ধরলাম ফেসবুক অ্যাডস, উনি লেভেল 2 সেলার, এই মুহূর্তে 4টা অর্ডার রানিং আছে, ওকে। এখানে ওনার 19টা অর্ডার রানিং আছে, ওনার 5টা অর্ডার রানিং আছে, ওনার এই মুহূর্তে কোনো অর্ডার নাই, কিন্তু ফাইবার চয়েজে আছে, হয়তোবা ইদানিং শুরু করেছেন, বাট বা এই যে ফাইবার চয়েজে আছে, ইদানিং শুরু করে নাই, বাট উনি অর্ডার পায় নাই, আচ্ছা যাই হোক। তারপরে যাই, ওনার এইখানে ওনার 63টা অর্ডার আছে, উনি প্রো সেলার, সমস্যা নাই। তারপর ওনার 24টা অর্ডার রানিং আছে, লেভেল 2 সেলার, ওনার 13টা অর্ডার রানিং আছে, এবং ওনার 4টা অর্ডার রানিং আছে, ওকে। ফেসবুক অ্যাডস এই কাজটা করে দেয়, ওকে। এখন আমরা যাই এইখানে ফেসবুক অ্যাডস ই কমার্স মনে করেন, অথবা ফেসবুক অ্যাডস শপিফাই, শুধু শপিফাইয়েরটা আমি একটু দেখি। 80,000 থেকে আমার কম্পিটিশন হচ্ছে 21,000-এ চলে আসছে। এইখান থেকে আমরা প্রথম 5টা 10টা গিগ ওপেন করে নিয়ে আসব, ধরেন এগুলা 4টা করলাম, 5টা 6টা 7টা, ওকে। ধরেন এইখান থেকে ফেসবুক অ্যাডস শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ওনার 3টা অর্ডার রানিং আছে, ওনার 6টা অর্ডার রানিং আছে, ওনার 5টা অর্ডার রানিং আছে, ওনার 1টা অর্ডার, ওনার 6টা অর্ডার। তার মানে বুঝলাম এই শপিফাই অ্যাডস ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাডস ফর শপিফাই বা ফেসবুক অ্যাডস শপিফাই, এই কিওয়ার্ডটা আপনার প্রফিটেবল আছে, মানে আপনি এই কিওয়ার্ডটা ইউজ করলে যারা প্রথমে কাজ পাচ্ছে তার মানে তারা সেলেবল, হ্যাঁ। তার মানে আমাদেরকে কি করতে হবে, কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে হবে, এক নাম্বার হচ্ছে আপনার কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে হবে, কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে হবে, বাট এটা অবশ্যই কি হইতে হবে, এটা অবশ্যই প্রফিটেবল হইতে হবে, এটা হচ্ছে শর্ত। প্রফিটেবল কেমনে বুঝবেন, এই যে এইভাবে সার্চ করে বুঝবেন। তো আপনি সরাসরি 80,000-এর সাথে ফাইট করার চেয়ে 21,000-এর সাথে ফাইট করেন, হ্যাঁ। আপনি হচ্ছে ফেসবুক অ্যাডস ফর কমার্স দেন, সেই ফেসবুক অ্যাডস ফর অমুক, মানে ফেসবুক অ্যাডসের সাথে আপনি অন্য কিছু লাগান। তো আপনাকে কম্পিটিটিভ কিওয়ার্ড নিতে হবে নতুন অবস্থায়, এবং এটা যাতে অবশ্যই সেলেবল হয়, মানে এটা লিখে সার্চ করার পরে দেখবেন যে কি হচ্ছে, সেল হচ্ছে, ওকে। তো
দেখেন, একজন বাইরের পার্সপেক্টিভ থেকে দেখায়, যখন ধরেন কেউ একজন এখানে ধরেন উনি ফেসবুক অ্যাড লিখে সার্চ করার পর এই কিওয়ার্ডটা পাইলো, এই কিওয়ার্ডে ক্লিক করলো। ক্লিক করার পর দেখেন, যেই ক্লায়েন্টের ফিলোসফি হচ্ছে প্রথমেই উনি কি করবে, উনি নতুনদেরকে দিয়ে কাজ করাবে না, তারা এই নতুনরা প্রথমে এই লিস্ট থেকে বাদ, ঠিক আছে। আর যারা চাইবে যে আমরা দেখেন, আমরা অনেক সময় যেটা করি, আমরা যখন মার্কেটে যাই, ধরেন আমি একটা জুতা কিনবো, অনেক সময় আমরা যেটা করি অ্যাপেক্স, বাটা অথবা লোটো থেকে না কিনে নর্মাল দোকান থেকে কিনি, কারণ আমরা দেখতে চাই যে আসলে এগুলা কেমন পারফরমেন্স করতেছে। হ্যাঁ, তো এই আর কি। তো অনেক সময় ক্লায়েন্টরা কি করে এখানে আসে যে নতুনদের কাউকে কিনি, এবং অনেক সময় ক্লায়েন্টরা তাড়াহুড়ার ভিতরে আসে। এরকমও ক্লায়েন্ট আছে যে ওনার 2-3 ঘন্টার ভিতরে, একদিনের ভিতরে বা 6 ঘন্টার ভিতরে সার্ভিসটা লাগবে। ওকে, তখন এখানে ফিল্টারিংয়ের বিভিন্ন ব্যবস্থা আছে। কেউ যদি শুধুমাত্র প্রো সেলারদেরকে চায়, আমরা নতুনরা কখনোই কাজ পাবো না, ঠিক আছে। এই যে দেখেন, প্রো সেলার হিসেবে এখানে সে ফিল্টার করবে, এখানে দেখেন মাত্র 64টা রেজাল্ট চলে আসছে। এখন নতুন অবস্থায় আপনাকে সুন্দর একটা গিগ ক্রিয়েট করার পর যেটা করতে হবে, আলটিমেটলি সবসময় এই ফিল্টারিংয়ে আসার পরে দেখেন ডেলিভারি টাইম, বাজেট, এখানে স্পিকাররা কী ভাষায় কথা বলে, তাদের লেভেলটা কি, এই যে দেখেন নিউ সেলার নামে একটা অপশন আছে। এই জিনিসটা কি করতে পারে ক্লায়েন্ট আপনার করতে পারে। চলে গেছিলাম জুম্মার নামাজ পড়তে, এখন আবার বসলাম। তো আমরা কোথায় ছিলাম? fiverr.com যাই, আমার মনে আছে drive.google.com যাই, এখান থেকে হচ্ছে আপনার ফাইবার গিগ র্যাঙ্কিং এখানে লিখছিলাম, এবং এখানে আমরা ফেসবুক অ্যাডস লিখে সার্চ করেছিলাম। ফেসবুক অ্যাডস আপনার কোথায় ছিলাম? শপিফাইতে ছিলাম বোধহয়। আচ্ছা, এখান থেকে সার্চ করি ফেসবুক অ্যাডস আপনার শপিফাই, হ্যাঁ এটা। তো সরাসরি ফেসবুক অ্যাডস থেকে ফেসবুক অ্যাড শপিফাই, এটাতে আপনার কম্পিটিশন একটু কম ছিল। তো আমরা কোথায় ছিলাম? আমরা ফিল্টারে ছিলাম। তো এখান থেকে প্রো সেলারটা দেখাইলাম। এখান থেকে ডান পাশে দেখেন সর্ট বাই রিলেভেন্স নামে একটা অপশন আছে। কোনো ক্লায়েন্ট যদি নিয়ত করে ফেলে যে আমি যারা এখান থেকে বেস্ট সার্ভিস দেয় তাদেরকে দিয়ে শুধু কাজ করাবো, আবার যেটা করতে পারে নিউয়েস্ট অ্যারাইভেল যারা আছে এদেরকে দিয়েও কিন্তু কাজ করাতে পারে। ওকে, তো এখানে দেখেন অল ফিল্টার্স নামে একটা অপশন আছে, আমরা এটার ভিতরে ছিলাম। তো এখানে একটা অপশন দেখেন, যারা নতুন সেলার আছেন তারা যখন সবসময় অনলাইনে থাকবেন, 21,000 থেকে এই মুহূর্তে দেখেন অনলাইন নাও মাত্র 1204টা সেলার এই মুহূর্তে অ্যাভেলেবল আছে। সো এখান থেকে শো রেজাল্টে ক্লিক করলাম, দেখেন এখানে মাত্র 1100+ রেজাল্ট, এবং এখানে দেখবেন এখানে প্রথম 2 জন ধরেন এরা খুবই অভিজ্ঞ। লিমা নামে যে তৃতীয় ব্যক্তি, সেই ব্যক্তি দেখেন মাত্র 12টা কাজ করেছে, জয়েন করেছে কবে একটু দেখেন, জানুয়ারির 24, মানে 3-4 মাস হয়েছে জয়েন করছে, তাই না? দেখুন উনি কিন্তু 3 নাম্বার পজিশনে আছে শুধুমাত্র অনলাইনে থাকার ফলে। ওকে, তারপরে দেখেন নিচের দিকে নতুনরা, প্রথম পেজে আসাটা অনেক টাফ। এখানে আরেকজন দেখেন নেন্সি নামে আরেকজন, উনি কিসে আছে? উনি 12টা, এখানে এই মুহূর্তে 2টা অর্ডার ওনার রানিং আছে। তো নেন্সি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেখেন মার্চের 24, তো মার্চ গেল, এপ্রিল গেল, এখন মে মাস ঢুকছে, মাত্র 2 মাস হয়েছে। সো অনলাইনে থাকার গুরুত্ব আশা করি বুঝাইতে পারছি। তো অনলাইনে থাকার ফলে যেটা হবে, আমরা যেটা করি অনেকেই, যে আমাদের কাছে অনেকের অটো রিফ্রেশ থাকে, হ্যাঁ অটো রিফ্রেশ থাকে, এবং আমরা মনে করি যে অনলাইনে থাকলাম আর অর্ডার দিয়ে ক্লায়েন্ট চলে গেল, এরকম না। ক্লায়েন্ট যদি আপনাকে হায়ার করতে চায় তাহলে আপনাকে মেসেজ করবে। এখন আপনি এই যে এরকম রিফ্রেশার দিয়ে হচ্ছে, আমি রিফ্রেশার ইউজ করার বিপক্ষে না, মাঝে মধ্যে ইউজ করবেন, কিন্তু আমরা অনেকে 24 ঘন্টা ইউজ করে ফেলি, এবং আমরা এই রিফ্রেশার অন করে মানে এই কম্পিউটারেই থাকি না, অনেক সময় এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য হার্মফুল হয়। কিভাবে হার্মফুল হয় বা ক্ষতিকর হয় দেখেন, ধরেন কোনো একজন ক্লায়েন্ট নক করছে আর আপনি এই অটো রিফ্রেশার ছেড়ে বাইরে ঘুরতে গেছেন। ক্লায়েন্ট আপনাকে নক করছে আপনাকে কাজ দেওয়ার মনস্থ করেই, সে দেখলো যে আপনি অনলাইনে আছেন। এখন আপনি যেটা করলেন, আপনি বাইরে চলে গেলেন, আপনার ফোনের মধ্যেও কোনো অ্যাপ ইনস্টল করা নাই। ফাইবারের একটা অ্যাপ আছে, এটা ফোনে ইনস্টল করা যায়। তো বাইরে গেলে আমি রিকমেন্ড করব যে আপনি ফোনের মাধ্যমেও কমপক্ষে অনলাইনে থাকেন, অথবা চেক করেন মাঝে মধ্যে যে কি হচ্ছে কি আসে বিষয়। বাইরে আমাদেরকে যেতেই হবে, কাজকাম তো রেখে
শুধুমাত্র এখানে বসে থাকলেই হবে না, আরও অনেক কাজ আছে, আমাদের কলেজ আছে, ভার্সিটি আছে, আমাদের বাজার করতে হয়, ফ্যামিলি আছে, সংসার আছে, আমার মনে করেন চাকরিজীবী আমি, তো সব কিছুর ভিতরেও আমাদেরকে এইভাবে অ্যাক্টিভ থাকতে হবে। এবং যেটা করতে হবে, আমি দেখেছি যে এখন আপনাকে নক করলো, আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা পরেও পাইলো না ক্লায়েন্ট, আপনি 2 ঘন্টা পরে এসে আপনি ওনার আনসার করছেন, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি ক্লায়েন্ট ভাববে যে এই সেলারটা অনলাইনে আছে কিন্তু সে আমাকে তো পাত্তা দিল না বা আমার কোনো গুরুত্ব দিল না, আমি অন্য আরেকটা সেলারের কাছে যাই। তো এইখানে দেখেন 1100-র ভিতরে আপনি ছাড়া অনেক সেলার আছে, ওকে, তার কাছে অপশনের কোনো অভাব নাই, সো সে কিন্তু অন্য অপশনে চলে যাবে। আপনি যদি 4-5 মিনিট 2-3 মিনিটের ভিতরে আনসার করতে পারেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিবে। 2 নম্বরে যেটা করতে হবে, লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড বাছাই করার পরে একটা সুন্দর করে গিগের ছবি, ডেসক্রিপশন, টাইটেল এই সবগুলো ঠিকঠাক করে দিয়ে আপনাকে সবসময় অনলাইনে থাকতে হবে, অনলাইন প্রেজেন্স। ওকে, তারপর হচ্ছে আপনার কুইক রেসপন্স। আমি এরপর একটা নতুন ভিডিও দিব যে আপনার নতুন গিগ দেওয়ার পরে, মাত্র গিগ পাবলিশ করেছেন, এরপরে কি করা উচিত। তো দেখেন, আপনার এই বিষয়গুলো যখন মেনটেন করতে পারবেন, তখন ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন, সামনের দিকে যেতে পারবেন। এবং এগুলো করলে যখন দেখতেছে ফাইবার যে আপনি সবসময় অনলাইনে থাকেন, আপনার গিগটা সুন্দর করে সাজানো, আপনি কুইক রেসপন্স করতেছেন, আপনাকে কিন্তু ফাইবার হুট করে কি করবে, অনেক উপরে নিয়ে আসবে। ওকে, এবং নতুনদের জন্য খুবই খুশির সংবাদ হচ্ছে যে ফাইবার দেখবেন আপনি মানে প্রথম যে সময় গিগ দেন, সময় অনেক ইমপ্রেশন দেয়। এর মানে হচ্ছে ফাইবার নতুনদেরকে তোলার জন্য চেষ্টা করে, কিন্তু আমাদের এই অবহেলাগুলোর কারণে আমরা অনেক পিছিয়ে যাই। ওকে, সো আমি নতুনদের জন্য, একদম নতুন যারা গিগ দিচ্ছেন তারপর কি করা উচিত এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ একটা ভিডিও দিব। সো এটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে। এখন ধরেন আপনি কিছু ক্লায়েন্টের সাথে এখন অর্ডারে আছেন, মনে করেন এই ব্যক্তির মতো এই গিগে ধরেন ওনার 2টা অর্ডার আছে রানিং। ধরেন এই নেন্সি আপু, উনি মাত্র শুরু করেছেন, তাই না? কবে শুরু করেছেন? মার্চ 2024। এই ব্যক্তি এই মুহূর্তে অনলাইনের ভিতরে কত নাম্বারে আছে? অনলাইনের ভিতরে ধরেন এটা ওনার মানে 3 নাম্বার সারিতে, আপনার 3 নাম্বার গিগটা। এখন ওনার কি করা উচিত? সো যারা র্যাঙ্ক পাবে তাদের কি করা উচিত? আফটার র্যাঙ্ক, এখানে লিখে ফেলি আফটার র্যাঙ্ক। এখন এই র্যাঙ্ক পাওয়ার পরে দেখেন, আমি একটা উদাহরণ দেই। ধরেন মুস্তাফিজ চেন্নাইয়ে চান্স পাইছে, ধরেন আইপিএল খেলতেছে। আমি আইপিএল দেখি না, মাঝে মধ্যে হাইলাইটস দেখি যদি সুযোগ হয়, এবং ওই চেন্নাইয়ের খেলাটাই দেখছি আর কি। এবং পাশাপাশি ওই যে পেট কামিন্সের দলের নাম কি, ওই যে যারা খুব ভালো রান করছিল, এদের 2-একটা ম্যাচ দেখছি, এরপরে আর দেখার সুযোগ হয় নাই। সাকিব আল হাসান যখন ছিল তখন দেখতাম মাঝে মধ্যে কলকাতার খেলা। সো আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। ধরেন এই যে মুস্তাফিজকে চান্স দেওয়া হইল, সে এখন দলের ভিতরে আছে। গত লাস্ট ম্যাচে হচ্ছে একটা মেডেন ওভারও করছিল। তো আপনার এই আইপিএলের ভিতরে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, জাস্ট একটা উদাহরণ, যেহেতু রিসেন্ট ঘটনা। তো যখন কেউ একটা চান্স পায়, আইপিএল বাদ দেন, ধরেন আপনি কোনো একটা অফিসে চান্স পাইলেন, আপনাকে একটা র্যাঙ্কিং দেওয়া হইলো বা আপনাকে পদোন্নতি দেওয়া হইলো। তো এই পদোন্নতি পাওয়ার পরে যেটা করা উচিত, সব সময় ওই এমপ্লয়িটাকে ওই অফিসের সব কাজে অ্যাক্টিভ থাকা উচিত, এবং বসকে বেশি বেশি খুশি করা, তা নিজের যোগ্যতার মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে। তারপর হচ্ছে ধরেন মানে বাজে রিভিউ আনবে কোম্পানির জন্য, এরকম কিছু না করা, সবসময় অ্যাটেন্টিভ থাকা, কমিউনিকেশনটা সুন্দর করা, ঠিক আছে? ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য লাভ হবে এমন কিছু নিয়ে চিন্তা করা, ঠিক আছে? তো আপনি যখন ধরেন এই নেন্সি আপু, ওনার এখন যেটা করা উচিত, দেখেন উনি অলরেডি কিন্তু 12টা রিভিউর ভিতরে, দেখেন আমি যদি রিভিউ দেখাই, একটা 11টা হচ্ছে 5 স্টার রিভিউ, একটা 4 স্টার রিভিউ। এটা খারাপ না, তবে ওনার উচিত এই 4 স্টারের নিচে যাতে না হয়। হ্যাঁ, তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে সব সময় ক্লায়েন্টকে কি করা, ক্লায়েন্টকে খুশি করা আপনার বেস্ট কোয়ালিটি সার্ভিসের মাধ্যমে, ঠিক আছে? তো কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করা ক্লায়েন্টকে। তারপর একটু দেখেন
এই ব্যক্তিকে, এই নেন্সি আপুকে যদি ফাইবার এই জায়গাতে রাখে, ফাইবার একটা বিজনেস প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা একটা মার্কেট প্লেস, তার কিন্তু প্রতিদ্বন্দ্বী আছে, তার প্রতিদ্বন্দ্বী, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধরেন আপওয়ার্ক, হ্যাঁ। ক্লায়েন্টের কাছে অপশন আছে এই ফাইবারে এসে ফেসবুক অ্যাডস লিখে সার্চ করে এরকম লিমা আপু অথবা নেন্সি আপুর মতো ব্যক্তিদেরকে হায়ার করা, অথবা আপওয়ার্কে চলে যাওয়া, অথবা guru.com আরও যে প্রতিষ্ঠান আছে বা মার্কেট প্লেস আছে ওইখানে যাওয়া। তো এখন একটু দেখেন, এই যে নেন্সি আপু বা এই ধরনের নতুন সেলার যারা আছে, যারা মাত্র জয়েন করেছে 2-3 মাস হলো, যাদেরকে র্যাঙ্ক দেওয়া হয়েছে, তারা এখন এই মুহূর্তে ফার্স্ট পেজে আছে, হ্যাঁ। তো এই ব্যক্তিদের উচিত হবে ফাইবার যেহেতু তাদের কম্পিটিটরদেরকে, তো কম্পিটিটর যারা আছে ফাইবারের তাদের থেকে উপরে থাকতে চায়, এবং সবসময় একটু মাথায় রাখবেন ফাইবার আপনাকে তখনই র্যাঙ্কে রাখবে যখন আপনি কোয়ালিটি সার্ভিস দিবেন, ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করতে পারবেন। কমিউনিকেশনে দেখেন, আমরা যখন কোনো একটা রিভিউ দেখি, তখন ধরেন ওনার এই রিভিউটা দেখি, কি বিষয়ের উপরে রিভিউ দেওয়া হয়, দেখেন কমিউনিকেশন লেভেল, আপনি ক্লায়েন্টের সাথে কেমন কমিউনিকেশন করেছেন, কোয়ালিটি অফ ডেলিভারি, যেটা একটু আগে বলছিলাম যে কোয়ালিটি কাজ আপনি ডেলিভারি দিয়েছেন কিনা, ভ্যালু অফ ডেলিভারি, ক্লায়েন্টকে ভ্যালু দিতে পেরেছেন কিনা, তখনই কেবল আপনি ফাইবারে র্যাঙ্কটা ধরে রাখতে পারবেন, না হলে র্যাঙ্ক ডাউন করে ফেলবে। ওকে, সো বিষয়টা হলো এটা যে আপনি ফাইবার দেখেন, আপনি যে অর্ডার করছেন, ধরেন আপনি ধরেন এখানে কোয়ালিটি সার্ভিস আপনি ধরেন $10 ইনকাম করেছেন অথবা $20 ইনকাম করেছেন, হ্যাঁ। ফাইবার কেটে নিবে কত, ফাইবারের 20% নিবে না, তো সে $4 নিয়ে নেবে। 20-এর 20% কত, $4 তো হয়, আপনি $16 পাবেন। ফাইবার যেটা করে সেটা হচ্ছে যাকে র্যাঙ্ক দেয় তার কাছ থেকে আশা করে যে বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে বড় বড় অর্ডার নেবে এবং কি করবে, এবং রিপিটিটিভ ক্লায়েন্ট আসবে। যখন ধরেন এই ব্যক্তি 11টা কাজ করছে, তাই না, তো আমরা একটু দেখি যে রিপিটিটিভ ক্লায়েন্ট আছে কিনা। দেখেন জামাল মাহাম, সম্ভবত জামাল মাহাম, দেখেন জামাল মাহাম, দেখেন এই ব্যক্তি এবং উপরের ব্যক্তি কিন্তু সেম, হ্যাঁ। দেখেন বেশিরভাগ এই 11-12টা ক্লায়েন্টের ভিতরে দেখেন এই যে এই ব্যক্তি 3টা, আরেকটা ব্যক্তি দেখলাম 3টা, এখানে আরও 3টা, দেখেন কানাডার বায়ার, ঠিক আছে। দেখেন 3 দিন আগে ওনাকে 4 স্টার রিভিউ দিছে, এই ক্লায়েন্টে আবার 5 স্টার রিভিউ দিছে। শি সলভড অল মাই ইস্যুস, থ্যাংক ইউ সো মাচ। তো কোনো মিস্টেক সম্ভবত হয়েছিল, বাট এখন সব সলভ করে দিছে, ঠিক আছে। দেখেন উনি কিন্তু রিপিটিটিভ ক্লায়েন্ট পাচ্ছে। সো আপনি যখন র্যাঙ্ক পাবেন তখন চিন্তা করবেন আমি এমন একটা সার্ভিস তাকে দিব যাতে রিপিটিটিভ ক্লায়েন্ট আসে, মানে একটা ক্লায়েন্ট বারবার ঘুরে আসে এই ব্যক্তির মতো। এই যে দেখেন গো মাম অর্গার, সম্ভবত এই নামে 3টা, মানে 3 দিন আগে উনি কাজ করেছে, 3 দিনের ভিতরেই 3টা কাজ করেছে, বারবার ওনাকে আপনার ইয়ে করেছে। সো রিপিটেটিভ ক্লায়েন্টস যখন আসবে তখন আপনি কি করতে পারবেন, আপনার ইয়েটা ধরে রাখতে পারবেন, আপনার র্যাঙ্কটা ধরে রাখতে পারবেন। এবং কয়টা বিষয় দেখেন, কয়টা বিষয়ের উপরে ক্লায়েন্টরা রিভিউ দেয়, এই যে দেখেন কমিউনিকেশন লেভেলটা ভালো করতে হবে, কোয়ালিটি সার্ভিস দিতে হবে, ভ্যালু অফ ডেলিভারি, আপনি যখন ডেলিভারিটা দিচ্ছেন তখন যাতে এটার ভিতরে ভ্যালু থাকে। ওকে, সো এই বিষয়গুলা ঠিক করতে হবে, এবং আপনি যত বেশি বেশি বড় বড় প্রজেক্টের কাজ করবেন তত দেখবেন আপনার, এবং সবসময় কি করতে হবে, যারা র্যাঙ্ক পাইছেন তারা এই যে কিউইউতে থাকলে, আপনার দেখেন ওনার অর্ডার এখন 2টা কিউতে আছে, কিউইতে যখনই থাকবে তখনই আপনার গিগটা র্যাঙ্কিংয়ে থাকবে। সো এটা হচ্ছে টেকনিক। সো আপনি যেটা করবেন, তো নতুন অবস্থায় যেটা হয় আর কি, ধরেন আপনি খুব র্যাঙ্ক পাচ্ছেন, খুব ক্লায়েন্টের কাজ নিচ্ছেন, কিন্তু ভুলটা করা যাবে না, ভুলটা ওইখানেই করে আমরা একটু লোভে পড়ে যাই। লোভটা হচ্ছে এরকম যে ধরেন আপনি কোনো একটা কাজ ভালো করে পারতেছেন না, বুঝতেছেন না, এটাও নিয়ে নিলেন, তারপরে গুজামিলের আশ্রয় নিলেন, ক্লায়েন্ট হয়তো আপনাকে 5 স্টার রিভিউ দিল, কিন্তু আলটিমেটলি এইরকম সার্ভিস দিয়ে কোনো লাভ নাই। এর থেকে কোয়ান্টিটি কমায়া কোয়ালিটি বাড়ায় কাজ করতে হবে, তাহলে যেটা হবে আপনি লং রানে আপনি মার্কেট প্লেসগুলোতে ভালো করতে পারবেন। ওকে, এবং আপনি র্যাঙ্ক হারাবেন না।
সো র্যাঙ্ক করার একটা বড় টিপস হইল আপনি কয়েকটা ক্লায়েন্ট পাওয়ার পরে এদেরকে এমনভাবে সার্ভিস দিবেন, এমনভাবে তাদেরকে কমিউনিকেট করবেন, এমনভাবে তাদের সাথে কথা বলবেন, এমনভাবে ডেলিভারিটা দিবেন, ডেলিভারির আগে ওনার সাথে একটু বোঝাপড়ে নেবেন, কারণ উনি আপনি কথা বললে বুঝবেন। কিছু কিছু ক্লায়েন্ট এমনিতেই ন্যাচারালি খারাপ, এরা বাদে বাকি যারা আছে এরা অনেক অনেক ভালো, অনেক অনেক সাপোর্টিভ, এবং এদের সাথে কমিউনিকেট করে বুঝতে পারবেন যে আসলে আমি আরও শিখছি। ওকে, এই কারণে বলবো যে একবার সাইকেলে উঠে নাই সে তো সাইকেল চালাইতে পারবে না, সে ভিডিও দেখে সাইকেল চালাইতে পারবে না। এই কারণে আপনার কি করা উচিত, আপনার হচ্ছে মাঠে নামা উচিত। ওকে, সো এই কারণে আমি বলবো যে আপনি 100% হয়েও মাঠে নামতে পারবেন না, ঠিক আছে। তো আমি বলতে চাই যে আসলে আলটিমেটলি গিগটা যখন আপনার র্যাঙ্ক হবে তখন কোয়ালিটি সার্ভিস দিতে হবে, ডেলিভারিটা ভ্যালুয়েবল হইতে হবে, কমিউনিকেশনটা ভালো হইতে হবে, এবং লোভে পড়া যাবে না। সবসময় অনলাইনে থাকতে হবে, একদম যখন আপনি কাজ করা শুরু করেছেন তখন থেকে যেরকম ছিলেন এরকম, এবং তখনও দ্রুত আনসার করার চেষ্টা করবেন। এবং এই ব্যক্তিদের দেখেন অ্যাভারেজ রেসপন্স রেট কিন্তু, আমি এখানে আসি, দেখেন 1 ঘন্টার ভিতরে তারা ক্লায়েন্টদেরকে আনসার করছে, 1 ঘন্টার ভিতরে ক্লায়েন্টদেরকে আনসার করছে। একটু দেখেন, এই যে দেখেন 1 ঘন্টা অ্যাভারেজ রেসপন্স রেট। ওকে, সো এইটা হচ্ছে আপনার রিপিটেটিভ ক্লায়েন্ট আনা, এবং যেহেতু ফাইবার একটা বিজনেস, সো আপনি যত বেশি ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কিউতে থাকবে, তত বেশি আপনি হচ্ছে র্যাঙ্ক পাবেন, এবং তার বিজনেসের জন্য এটা ভালো হবে। সো ধরেন আপনি হচ্ছে এখানে আপনার প্রাইসিংয়ের ব্যাপার স্যাপার আছে, সিমিলার যদি প্রাইসিং থাকে ক্লায়েন্ট কম্পেয়ার করে তারপর হচ্ছে সার্ভিসটা কিনে। সো আপনার গিগে আপনি কেমনভাবে কথা বলছেন, কেমনভাবে সার্ভিসটা দেওয়ার জন্য আপনি প্রাইসিংটা লিখছেন, হ্যাঁ, আপনার ডেসক্রিপশনে কেমনভাবে লিখছেন, এই সবগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। ওকে, আমাদের একটা কোর্স আছে, আমি যদি যাই আমাদের ইউটিউব চ্যানেলে যাই, এইখানে একটা ফাইবার সাকসেস কোর্স আছে, হ্যাঁ, এই কোর্সের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই যে এই ফাইবার সাকসেস কোর্স 2023, এটা লাস্টের দিকে করছিলাম। সো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কম্পিটিটর কারা, তাদেরকে কিভাবে রিসার্চ করতে হয়, তাদের কিওয়ার্ডগুলো কি, আমার কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা উচিত, একটা গিগের ডেসক্রিপশন কিভাবে লেখা উচিত, হ্যাঁ, অনেকগুলো বিষয় আমরা এখানে বলছি। পাশাপাশি এই প্লেলিস্টে আরও কিছু ভিডিও যুক্ত হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ক্লায়েন্টের কথাও চিন্তা করবেন, পাশাপাশি ফাইবারের কথাও চিন্তা করবেন, যে আপনি ফাইবারের লং রানে ফাইবার দেখেন আপনার লেভেলে যে আছে তার সাথেও আপনার একটা কম্পিটিশন আছে। সো এই কারণে এই বিষয়গুলো আফটার র্যাঙ্ক হওয়ার পরে করতে হবে, বিবেচনা আনতে হবে। এখন যারা র্যাঙ্ক হারিয়ে ফেলছে তারা কেন র্যাঙ্ক হারাইছে, তাদেরকে আমি একটা কথা বলি। অনেকে আমার স্টুডেন্ট আছে লেভেল 2 পাওয়ার পরে আর কাজ পাইতেছে না। গতকালকে একজনের সাথে আমার কথা হয়েছে। ওকে, তো কাজ পাইতেছে না, এর কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি নিজেও কিন্তু ফাইবার থেকে মানুষকে হায়ার করি, ঠিক আছে। আমি যখন কাউকে দিয়ে কাজ করাই, ধরেন মোটামুটি সে আমাকে স্যাটিসফ্যাকশনে আনতে পারছে, আমি তাকে যে রিভিউটা করি, দেখেন এই ব্যক্তি যে ওনাকে রিভিউটা দিছে, আমি একটু সরাসরি বলে ফেলি তাহলে বুঝতে পারবেন, দেখাই ফেলি। ধরেন এই ব্যক্তি যে 3 সপ্তাহ আগে একটা রিভিউ দিছে, এটা তো ওনার যে ভেরি প্লিজড হয়েছে এই কাজে, উনি এটা সম্মুখভাগে একটা আপনার রিভিউ দিছে। এখন এই ব্যক্তির কাছ থেকে ফাইবার হিডেন একটা রিভিউ নেয়, ইমেল করে, হ্যাঁ, বারবার ইমেল করে, ফাইবারের নোটিফিকেশন পাঠায় যে তুমি এই সেলার সম্পর্কে আমাকে এমন কিছু বলো যেটা সেলার দেখবে না। হ্যাঁ, আপনি হয়তো বা একটা 5 স্টার রিভিউ পাইছেন, কিন্তু আপনি আসলেই জানেন না যে সে আপনাকে হিডেন রিভিউটা কি দিছে। তো যারা র্যাঙ্ক হারায় ফেলছেন তারা হয়তো বা এমন কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, এবং ক্লায়েন্ট এটা করার ফলেই আপনার এটা হয়েছে মূলত, যে আপনি কিছু ক্লায়েন্টের কাজ করছেন, তারা রিভিউ আপনাকে ভালোই দিছে, কিন্তু হিডেন রিভিউটা আপনাকে ভালো দেয় নাই। সো এই কারণে ভালো না দিতে দিতে 2-3টা ক্লায়েন্ট, 4-5টা ক্লায়েন্ট এরকম যখন হয়েছে, তখন আপনার র্যাঙ্কটা হারায় ফেলছে। এখন তাদের ক্ষেত্রে কি করা উচিত, এটা নিয়ে আমি একটা কেস স্টাডি বানাচ্ছি, একদম র্যাঙ্ক ডাউন করা একটা গিগ। এই গিগটাকে আমরা র্যাঙ্কে নিয়ে দেখাবো ইনশাল্লাহ, খুব শীঘ্রই ভিডিওটা আসবে। তো এটা একটু দেখতে হবে। তো আপনি কি করছেন, আপনি হচ্ছে কিছু ক্লায়েন্টকে আপনি জোর করে অর্ডারটা কমপ্লিট করে দিয়েছেন, প্লিজ অ্যাকসেপ্ট করেন, আমার এটা একটু কনসিডার করে ফেলেন, হ্যাঁ,
ক্লায়েন্ট হয়তো বা কনসিডারও করছে, আপনি বলছেন যে আমাকে একটা ভালো রিভিউ দেন বা রিভিউটা একটু অন্যভাবে বললেন যে রিভিউ যাতে দিতে হয়, তো ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিয়ে দিল, কিন্তু হিডেন রিভিউটা কিন্তু ভালো হয় নাই। এবং আপনি যেটা করছেন সেটা হচ্ছে অতিরিক্ত কাজ নেওয়ার ফলে লেট ডেলিভারি হচ্ছে, ক্লায়েন্টের রেসপন্স করতেছেন না, হ্যাঁ, কমিউনিকেশন ভালো হইতেছে না। আমি যেটা বললাম আর কি, যে আপনি একদম স্টাক হয়ে গেছেন। সো এটা হইলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু বিরতি নেন, হ্যাঁ, কিছু কিছু ক্লায়েন্টেরকে মানা করে দেন, সমস্যা কি, ছোটো ছোটো ক্লায়েন্টকে মানা করেন যদি আপনার কাজ ওইভাবে থাকে, প্রেশার থাকে। সো কোয়ালিটি সার্ভিসটা এনশিওর করার মানে আপনি করতে পারেন না বিধায় আপনার গিগটা র্যাঙ্ক হারাইছে। আমি জানি ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, বাট এই কথাগুলো বলতে হচ্ছিল। তো ইনশাল্লাহ যারা র্যাঙ্ক হারাইছেন তাদেরকে নিয়ে আমি বসবো, একদম যে লেভেল 2 সেলার যে বলছিলাম যে কাজ পাচ্ছে না বা র্যাঙ্ক করছে না, ওনাকে নিয়েও আমার বসার চিন্তাভাবনা আছে, হয়তোবা ওনাকে নিয়েও আমি ভিডিও বানাবো যদি সম্ভব হয় আর কি। তো এই বিষয়গুলো যারা করে ফেলছেন তাদের কিচ্ছু করার নাই, আবার কি করতে হবে, কিছু ক্লায়েন্টকে ম্যানেজ করতে হবে, কিউতে ফেলাইতে হবে, হ্যাঁ, ফাইবারকে বুঝাইতে হবে যে না আপনি তার জন্য ইম্পর্টেন্ট, আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো করতে হবে, ন্যাচারাল প্রসেসে আগাইতে হবে। খবরদার কেউ রিভিউ টিভিউ কিনবেন না, ঠিক আছে। এবং আমি ইনশাল্লাহ র্যাঙ্ক হারাইছে এরকম কিছু গিগ নিয়ে আমি কাজ করব এবং কিভাবে আসলে র্যাঙ্কটা উদ্ধার করতে হয়। ফাইবার কিন্তু কোনো রুলস লিখে দেয় নাই যে এটা করলেই র্যাঙ্ক হবে, এটা করলেই আপনার হয়ে যাবে। তবে আমরা কিছু জিনিস বুঝি, এই বিষয়গুলো আমরা মানে হচ্ছে অ্যাপ্লাই করব আর কি। তো আশা করি যারা র্যাঙ্ক হারাইছেন তারা আবারও প্রস্তুতি নেন, আবারও শুরু করেন। আপনার গিগটা কিভাবে কি করতে হবে না করতে হবে এটা নিয়ে আরেকটা ভিডিও হবে ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সো আশা করি র্যাঙ্কগুলা কিভাবে কাজ করে, র্যাঙ্কিংটা কিভাবে কাজ করে, র্যাঙ্ক কিভাবে হয়, যারা নতুন অবস্থায় আছেন তারা কি করবেন, যারা র্যাঙ্কে গিয়েছেন তাদের কি করা উচিত, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং র্যাঙ্ক যারা হারাইছে তাদেরকে আসলে দেখাইতে হবে, হাতে কলমে দেখাইতে হবে যে এটা এইভাবে র্যাঙ্ক হয়। আমরা অনেক কিছুই করি, আমি এর আগেও বলেছি অনেক কিছু 2-3 বছর আগে, যেগুলো এখন আর কাজ করছে না। আবার নতুন করে 2024 সালের অ্যালগোরিদম অনুযায়ী আমাদেরকে সামনের দিকে যাইতে হবে। অ্যালগোরিদমটা একটু বোঝা লাগে আর কি, একটু দেখতে হয়। হ্যাঁ, এখানেও সময় নিচ্ছিলাম আমি, তো সময় নিয়ে যেটা দেখলাম আসলে এই কাজ করলে আবার নতুন অ্যালগোরিদমের সাথে আমরা তাল মিলিয়ে সামনের দিকে যেতে পারবো। ওকে, সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, সবাই দোয়া করবেন।